ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागमया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা নিয়ে চর্চা করার জন্য। আমরা আজকে সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের স্বামী শিষ্য সংবাদ, স্বামীজি এবং তার শিষ্য, তার মধ্যে কথোপকথনের যে সংগ্রহ আছে, এই গ্রন্থটি শরৎচন্দ্র চক্রবর্তী বিরচিত স্বামী শিষ্য সংবাদ, এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনা করছি। আমরা ব্যবহার করছি স্বামী বিবেকানন্দের বাণী রচনার নবম খণ্ড থেকে। কাল, স্থান বেলুড় মঠ, 1901 সালের ঘটনা। এই দিনকে স্বামীজির মায়াপ্রয়াণের প্রায় সময় এসে গিয়েছে। বেলুড় মঠে এসেছিলেন ক্যালকাটা জুবিলি আর্ট একাডেমির অধ্যাপক এবং প্রতিষ্ঠাতা বাবু রণদা প্রসাদ দাশগুপ্ত। স্বামীজি তার সঙ্গে কথা বলেছিলেন। আমাদের যেরকম আছে, আমরা যেরকম কথা বলে থাকি, আচমকা অনেক সময় বলে থাকি, সেই রকম একটি জিনিস বলতে চেয়েছিলেন। আমারও ইচ্ছা আছে সময় মতো অরিজিনাল মডেলিং, নতুনত্ব ভাবের মূর্তি সব করব, কিন্তু এদেশে উৎসাহ পাই না, অর্থাভাব, তার উপর আমাদের দেশে গুণগ্রাহী লোকের অভাব। এই কথাটি তিনি বলেছিলেন। স্বামীজি বলেছিলেন, আপনি যদি প্রাণ দিয়ে যথার্থ একটি খাঁটি জিনিস করতে পারেন, যদি আর্টের একটি ভাবও যথাযথ এক্সপ্রেস করতে পারেন, কালে নিশ্চয়ই তার অ্যাপ্রিসিয়েশন হবে। খাঁটি জিনিসের কখনো জগতে অনাদর হয়নি। এইরূপ শোনা যায় এক একজন আর্টিস্ট, শিল্পী মরার হাজার বছর পর হয়তো তার অ্যাপ্রিসিয়েশন বা সমাদর হলো। আপনাদের অনেকেই যদি অনেকের মধ্যে যদি কেউ দেখে থাকেন, এই উত্তর পূর্ব ভারতে মানুষজন নিশ্চয় দেখেছেন ঊনকোটি। আমাদের আগরতলা থেকে যেতে হয় ঊনকোটি, যেখানে পাহাড়ের গায়ে লেখা সব মূর্তি খোদাই করা আছে, বিরাট বিরাট মূর্তি নদীর ধারে পাহাড় এবং তার গায়ে করা আছে। সে নিয়ে অনেক গল্প বলা হয়। কেউ বলে একজন সেই দেবতাদের মহাস্নান সেই রাত্রিবেলা দেখতে পেয়ে গেছিলেন, এবং তখন সেই ব্রাহ্মণকে তিনি বলেছিলেন, দেবতারা আশীর্বাদ করেছিলেন যে আজ রাত্রি থাকতে থাকতে যত রকমের ছবি এঁকে ফেলা সম্ভব তোমার পক্ষে, সব ছবি তুমি এঁকে ফেলবে, কিন্তু কালকে যখন দিন শুরু হয়ে যাবে, এর কোনো স্মৃতি তোমার কাছে থাকবে না, তুমি এগুলোর কোনোটাই মনে রাখতে পারবে না এবং কোনোটাই তুমি করতে পারবে না। এবং সেই ব্রাহ্মণ সারা রাত্রি যতগুলো ছবি আঁকতে সম্ভব হয়েছিল সেই ছবিগুলো এঁকে রেখেছিলেন, এবং সেই ছবিগুলো প্রত্যেকটাই সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ ছবি। যে যত রকম ভাবেই বলুক না কেন, যত রকম ভাবে এটাকে বলা হোক না কেন, এই ছবিগুলো যে আঁকা কি ভয়ঙ্কর, আপনারা যারা ঊনকোটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পাহাড়ের গায়ে ব্যালেন্স করে এইসব, তখন যারা এঁকেছিল তাদেরকে কেউ সম্মানই দেয়নি, কৃতিত্বই দেয়নি, কেউ জানেই না। কিন্তু এইসব সৃষ্টির ভেতরে এখনকার মানুষজন অবশ্য করে তাকিয়ে সেগুলো দেখছে। আগের দিন আমরা উদাহরণ দিয়েছিলাম দুজনের কথা। একজন সত্যজিৎ রায় যখন পথের পাঁচালী তৈরি করলেন, সেই সময় পথের পাঁচালী যখন তৈরি হচ্ছে, তার তৈরি হওয়ার সময় তীব্র অর্থাভাবে খানিকটা ছবি শুটিং হয়েছে, খানিকটা ছবি শুটিং হয়নি। আমাদের বিজয়া রায়ের অলংকার বাধা পড়েছে, আবার সেই অলংকার ছাড়িয়ে আবার শুরু হয়েছে নতুন করে বাধা দিয়ে টাকা জোগাড় করে করার। এবং এই টাকা জোগাড় করার ফলে তারপরে শেষে পশ্চিমবঙ্গ সরকার যখন এগিয়ে আসে, তখনই এই ছবিটি তৈরি হয়। এবং এই ছবিটি তৈরি হওয়ার ফলে যখন এদেশের পরে যখন বিদেশে মুক্তি পেল, সর্বত্র যখন মানুষজন ধন্য ধন্য করতে থাকলো, তখন সবাই ছোটাছুটি করে সত্যজিৎ রায়ের অমর কীর্তি দেখার চেষ্টা করছেন, এবং আজ অব্দি সেটি একটি অমর কীর্তি হয়ে আছে, গোপী গাইন বাঁকাবাই। আমার প্রত্যেকবার সেই ছেলেবেলা থেকে আজ অব্দি, ধাড়িবেলা অব্দি
যতবার ছবিটি দেখেছি, আমি অন্তত 20 থেকে 22 বার ছবিটি দেখেছি, প্রত্যেকবার মনে হয় একটা নতুন কোনো মেসেজ, একটা নতুন কোনো ভাবনা তিনি যেন দিয়েছেন। কখনো মনে হচ্ছেন গানের নতুন অর্থ, প্রত্যেকটা গানের ভেতরে যেন তিনি একটি নতুন অর্থ আমাদের কাছে প্রকাশ করেছেন। রণদাবাবুকে তাই স্বামীজি বলছেন, প্রত্যেকটি অরিজিনাল কাজ সেই সময় যদি সমাদৃত না হয়, পরবর্তীকালে আগামী যুগে সেই সব কাজ সমাদৃত হবে। রণদাবাবু বলছেন, তা ঠিক, কিন্তু আমরা যেরূপ অপদার্থ হয়ে পড়েছি, তাতে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে আর সাহসে কুলায় না। এই 5 বৎসরের চেষ্টায় আমি যা হোক কিছু কৃতকার্য হয়েছি। আশীর্বাদ করুন যেন উদ্যম বিফলে না যায়। রণদাবাবু প্রথম মানুষের মতো দেবতাদের ছবি আঁকা শুরু করেছেন। আজকে দেখছিলাম রণদাবাবুর আঁকার ছবি, সেগুলো আছে, আপনারা ইন্টারনেটে গেলে এটা দিয়ে সার্চ করলে রণদা প্রসাদ দাশগুপ্ত তার ছবি সার্চ করলেই আপনারা দেখতে পাবেন সেই ছবিগুলো। তার আঁকা সমস্ত ছবির কালেকশন এখানে আছে। তিনি বলছেন, স্বামীজি বলছেন, যদি ঠিক ঠিক কাজে লেগে যান তবে নিশ্চয় সাকসেসফুল হবেন। যে বিষয়ে মন প্রাণ ঢেলে খাটে তাতে তার সাকসেস বা সফলতা তো হয়ই, তারপর চাই কি ওই কাজের তন্ময়তা থেকে ব্রহ্মবিদ্যা পর্যন্ত লাভ হয়। যে কোনো বিষয়ে প্রাণ দিয়ে খাটলে ভগবান তার সহায় হন। এটা একেবারে খুব ভীষণ রকমের সত্যি কথা। যে যার ভাব, সে ভগবান সেইটিতে যদি মন প্রাণ উজাড় করে করতে পারে, মন প্রাণ উজাড় করে দিতে পারে, তাতে এমন একটা কনসেন্ট্রেশন তৈরি হয়, ব্রহ্মভাব খুব সহজেই তার মধ্যে আসতে থাকে। এটা একেবারে ভীষণ রকমের স্বামীজির কথা। বলছেন যে সাকসেসফুল তো হবে, কিন্তু এই কাজের তন্ময়তা থেকে ব্রহ্মবিদ্যা পর্যন্ত লাভ হবে। মনের একতানতা যখন তৈরি হবে, মন যখন যে জিনিসটি চিন্তা করবে, সেই জিনিসের মধ্যে যখন মন ডুবে থাকবে, তখন সে আর অন্য কোনো রকম কোনো কিছুর ভেতরে যাবে না। ব্রহ্মবস্তু পাওয়ার জন্য আমাদের আলাদা করে কিছু করতে হয় না। মনের একতানতা এটা ভীষণ জরুরি। আমরা যত এক মন প্রাণ উজাড় করে সমস্ত কিছু করতে পারবো, ততই আমাদের মনের এই একতানতাটা তৈরি হবে। রণদাবাবু স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, ওদেশ অর্থাৎ ওদেশ আর এদেশের শিল্পের ভেতরে তফাৎ কি দেখলেন? স্বামীজি বলছেন, প্রায় সবই সমান। অরিজিনালি মৌলিকত্ব প্রায় দেখতে পাওয়া যায় না। ওইসব দেশে ফটোযন্ত্রের সাহায্যে এখন নানা চিত্র তুলে ছবি আঁকছে, কিন্তু যন্ত্রের সাহায্যে নিলে অরিজিনালিটি বা মৌলিকত্ব লোপ পায়। নিজে আইডিয়া এক্সপ্রেশন দিতে, মনের ভাব প্রকাশ করতে পারা যায় না। আপনাদের মনে আছে কিনা জানি না, স্বামী আত্মস্থানন্দজির স্মৃতিচারণ করতে গিয়ে এই কথাটা আমি অনেকবারই বলেছি। মহারাজ আমাদের 3টি গ্রন্থ প্রাথমিক অবস্থায়, যখন ঠাকুরমা স্বামীজির জীবনী পড়া হয়নি, এই 3টি গ্রন্থ পড়তে নিষেধ করতেন। এক হচ্ছে চিন্তানায়ক বিবেকানন্দ, 2 হচ্ছে বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ, এবং 3 হচ্ছে শতরূপে সারদা। এই 3টি গ্রন্থ পড়ার বিষয়ে তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তিনি বলেছিলেন, গ্রন্থগুলি অত্যন্ত ভালো, খুবই সুন্দর, কিন্তু সেই গ্রন্থগুলো হচ্ছে অন্যের চোখ দিয়ে তাঁরা কিভাবে ভগবানের ওই এক একটি বৈশিষ্ট্যকে দেখেছেন, সেইগুলি তারা লিপিবদ্ধ করেছেন। তোরা যদি আগে সেইগুলো নিয়ে পড়তে চাস, তাহলে কি হবে, আমার ভেতরে যে মৌলিক চিন্তা, মৌলিক ভাবনা, সেইটি প্রতিহত হবে। আমি তখন অন্যের দৃষ্টি দিয়ে ভগবানকে দেখার চেষ্টা করব। উনি বলতেন, যেখানে তোর নিজের দৃষ্টি আছে, তখন তুই কেন অন্যের দৃষ্টি দিয়ে দেখবি? এটাকে খুব জোর দিতেন পূজনীয় মহারাজ। বারবার বলতেন যে সবসময় অন্যের দৃষ্টি দিয়ে না দেখে নিজের দৃষ্টি দিয়ে ভগবৎ সমীপে আসা উচিত। অন্যের দৃষ্টি দিয়ে না দেখে নিজের অনুভব দিয়ে দেখা উচিত, যেটা এখানে বলছেন। মানুষজন ক্যামেরায় ছবি তুলে রাখছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, সেইখানে ক্যামেরা বসিয়ে, যদিও হাঙ্গাম প্রচুর, কিন্তু সেই ছবি তুলে রাখছে। ধরুন একটা ফ্লাওয়ার ভাসকে দেখেছে,
সেই ফ্লাওয়ার ভাসের সামনে ক্যামেরা বসিয়ে অনেক কাণ্ড করে ছবি তুলে রাখছে। কোনো একটা গ্রামের দেশে গিয়েছে, সেখানে আকাশের যে অবস্থা সেটি ছবি তুলে রাখছে। সাদা কালোয় তখন তার রঙিন ছবি হয়নি, সাদা কালোয় সেই ছবিটিকে দেখে সেই ছবিটিকে আঁকার চেষ্টা করছে। তাতে নানা রকম রং লাগছে, কিন্তু আমার নিজের চোখ দিয়ে দেখার পরে তার প্রতিরূপ করতে গেলে যেটা হবে, তার মাঝখানে যেন একটা অন্তর থেকে যাচ্ছে, অনেকটা চশমা পরে নিজেকে দেখা বা বাইরের জগৎকে দেখা। আমাদের দৃষ্টিশক্তি যদি হ্রাস পায় তখন আমরা চশমার সাহায্য নিই, চশমার সাহায্য নিয়ে আমার দৃষ্টিশক্তি যতটুকু হ্রাস পেয়েছে সেই হ্রাস পাওয়া দৃষ্টিশক্তিটা আমরা সরিয়ে দিয়ে আমরা ভগবানকে, আমাদের বাইরের জগৎকে দেখার চেষ্টা করি। ঠিক এইরকমভাবে আমরা যখন ওই ছবি থেকে আবার অরিজিনাল ছবি আঁকার চেষ্টা করি, আমাদের মনের অবস্থা ঠিক সেই রকম হয়। স্বামীজি এই কথাই বলছেন, নিজের আইডিয়া এক্সপ্রেশন দিতে মনের ভাব প্রকাশ করতে পারা যায় না। আগেকার ভাস্করগণ নিজেদের মাথা থেকে নতুন নতুন ভাব বের করতে বা সেইগুলি ছবিতে বিকাশ করতে চেষ্টা করতেন। এখন ফটোর অনুরূপ ছবি হওয়ায় মাথা খেলবার শক্তি ও চেষ্টা লোপ পেয়ে যাচ্ছে। যে এআই ছবি তৈরি করছেন, অনেকে লাফিয়ে ঝাঁপিয়ে সেই ছবিগুলিকে নিচ্ছেন, ভারী চকচকে তকতকে চেহারা। সেদিন আমাকে একজন ছবি পাঠিয়েছিলেন, তিনি আকাশবাণী কলকাতায় কাজ করেন। তিনি বলছেন, দেখুন এআই ঠিক আমার মনের মতো আমার একটা ছবি করে দিয়েছে। কি ছবি না, সেই ওই অক্ষরধামে যে সন্ন্যাসীরা থাকেন, তারা যে গেরুয়া পরেন, কোচা দিয়ে পরেন আর মাথায় একটা ক্যাপ পরেন, সেই রকম ক্যাপ পরা একটা ছবি তার এসেছে। ঘাড়গুড়ি এমনি করে তাকিয়ে আছেন, এক হাতেতে একটা চিমটা আছে, এক হাতে একটা কমণ্ডলু আছে। বলছেন, আমি মনে মনে বৈরাগী, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে বুঝে গেল আমার কি সুন্দর একটা ছবি তৈরি করে দিয়েছে। কি করে করে আমিও জানি না, কিন্তু এইটা যেটা হচ্ছে তাতে এই ছবিগুলো, এই অনুরূপ ছবি করতে গিয়ে মাথা খেলাবার শক্তি বা চেষ্টা লোপ পেয়ে যাচ্ছে। ইদানিং দিনে ক্যালকুলেটর ছাড়া আমাদের চলবে না, ক্যালকুলেটর আমাদের প্রয়োজন আছে। কিন্তু আমরা যার কাছে সাধু হতে এসেছিলাম, তিনি বিনা ক্যালকুলেটরে 1 কোটি টাকারও বেশি যোগ করতে পারতেন, একদম ওপর থেকে নিয়ে এসে। অভ্যাস, দিনের পর দিন অভ্যাস করতে করতে তিনি এই জায়গায় এসেছিলেন। আমরা যারা নতুন সাধু হতে এসেছি, আমরা যখন সেইটা ক্যালকুলেটর লুকিয়ে লুকিয়ে অভ্যাস করতাম, উনি খুব অসন্তোষ প্রকাশ করতেন। উনি বলতেন, কেন নিজের মাথাটাকে প্রকাশ করছো না, কেন অন্যের ওপর নির্ভর করে কাজ করছো? এই যে মাথা খেলানোর যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তিনি বলছেন, তবে এক একটা জাতের এক একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। আচার ব্যবহার, আহারে বিহারে, চিত্রে ভাস্কর্যে সেই বিশেষ ভাবের বিকাশ দেখতে পাওয়া যায়। এই ধরুন, ওদেশের গান বাজনার এক্সপ্রেশন, বাহ্য প্রকাশগুলি সবই পয়েন্টে, তীক্ষ্ণ, তীব্র, নাচছে যেন হাত পা ছুটছে। বাজনাগুলির আওয়াজে কানে যেন সঙ্গীনের খোঁচা দিচ্ছে। গানও সে এইরূপ। এদেশের নাচ আবার যেন হেলে দুলে তরঙ্গের মতো গড়িয়ে পড়ছে। গানের গমক মূর্ছনাতে এইরূপ রাউন্ডেড মুভমেন্ট, মোলায়েম গতি দেখতে পাওয়া যায়। বাজনাতেও তাই। এটা খুব সেদিনকে দেখছিলাম, খুব সম্ভবত তনুশ্রী শঙ্করের নাচের স্কুলের অনেক বছর পূর্তি হচ্ছে, কিছু একটা অনুষ্ঠান দেখছিলাম, রেকর্ডের একটা অনুষ্ঠান একজন পাঠিয়েছিলেন, দেখছিলাম। তাতে একটা নাচ ছিল, দুটো জিনিস দেখানো হচ্ছে। একটা হচ্ছে ইন্ডিয়ান ডান্স, একটা ওয়েস্টার্ন ডান্স। ইন্ডিয়ান মিউজিক, ওয়েস্টার্ন মিউজিক কেমন হয়, দুটো পাশাপাশি চলছে। প্রথমে আগে একটা চললো, তারপরে একটা আলাদা চললো, তারপরে দুটো ছবি পাশাপাশি রাখা। দুজনেই নাচছে। আমাদের যেরকম সেই স্বামীজি বলছেন হেলে দুলে নাচ, ওই যখন তীক্ষ্ণ নাচ আমাদের নাচের মধ্যে পড়ছে, আমরা ওরকম হেলে দুলে নাচছি। আর ওই সুরটা যখন ওয়েস্টার্নদের কাছে, ওরা যেরকম হাত পা ছুঁড়ে ছুঁড়ে গায়, ঠিক সেরকম হাত পা ছুঁড়ে ছুঁড়ে ওরা নাচতে আরম্ভ করেছে। এটা একটা আলাদা আলাদা প্রকৃতি। প্রত্যেক জায়গার যে বৈশিষ্ট্য, সেটা শিল্পকলার ভেতর দিয়ে প্রকাশ পায়। আমাদের দেখবেন মধুবনী যে আর্ট, যেটা মধুবনী যে ছবি দেখবেন, ফুল অফ কালার্স। আমাদের ওড়িশার যে কোনো ছবি দেখবেন, ফুল অফ কালার্স।
আমাদেরও ফুল অফ কালার্স, কিন্তু তার ব্রাইটনেস বা তীক্ষ্ণতা অত বেশি নেই। ভারতীয় জিনিসের তীক্ষ্ণতা অত বেশি নেই। অদ্ভুত রকমের কালার কম্বিনেশন। পুরুলিয়ায় গেছিলাম, সেখানে অযোধ্যা পাহাড়ে আমাদের নরেন্দ্রপুরের যে ইউনিটটা আছে তার কাছাকাছি গ্রামগুলোতে ঘুরতে গিয়েছিলাম। ওদের পরব হবে, তার জন্য প্রস্তুতি চলছে। মাটি লেপা হয়েছে, তার উপর ন্যাচারাল কালার দিয়ে ব্রাউন রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এবং তার উপর সাদা, নীল, হলুদ, সবুজ এই তিনটি রং ব্যবহার করে সে ঘরের বাইরে আলপনা দিয়েছেন, ঘরের মেঝেতে আলপনা দিয়েছেন, ঘরের পেটের কাছে, বাইরের দিকটার পেটের কাছে আলপনা দিয়েছেন, জানলার চতুর্দিকে আলপনা দিয়েছেন। আমি একটার পর একটা বাড়ি দেখে চলেছি। হঠাৎ করে একজন গ্রামের মহিলা এসে জিজ্ঞাসা করলেন, আমি কি দেখছি? আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই তো? আমি বললাম, না, আমি তোমাদের ছবি আঁকা দেখছি। হাঁ করে দেখছি। তারপরে সেই ছবি তোলা হতে শুরু করলো। অপূর্ব সুন্দর। এই যে তার ভেতরে একটা, এই যে স্বামীজি যেটা বলছেন, একটা গড়িয়ে গড়িয়ে যাওয়া, একটা স্মুথনেস আছে। সেটা যেন একদিক থেকে একদিকে সেটা যেন গড়িয়ে 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 চলে যাচ্ছে, এইটার কথা বলা হচ্ছে। বলছেন, গানেও ওইরূপ। এদেশের নাচ আবার যেন হেলে দুলে তরঙ্গের মতো গড়িয়ে পড়ছে। গানের গমকে মূর্ছনাতেও ওইরূপ রাউন্ডেড মুভমেন্ট দেখতে পাওয়া যায়, বাজনাতেও তাই। অতএব আর্ট বা শিল্প সম্বন্ধে বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন রূপ প্রকাশ হয়। যে জাতটা বড় মেটেরিয়ালিস্টিক বা জড়বাদী হয়, তারা নেচারটাকেই আইডিয়াল করে তোলে, আবার তদনুরূপে ভাবের এক্সপ্রেশনটাকেও শিল্পে দিতে চেষ্টা করে। যে জাতটা আবার প্রকৃতির অতীত একটা ভাবপ্রাপ্তিকেই আইডিয়াল বলে ধরে, সেটি ওই ভাবের নেচার শক্তি সহায়ে শিল্পে এক্সপ্রেস করবার চেষ্টা করে। প্রথম শ্রেণীর জাতের নেচারটাই হচ্ছে প্রাইমারি বেসিস অফ আর্ট, শিল্পের মূল ভিত্তি। আর দ্বিতীয় শ্রেণীর জাতগুলি আইডিয়ালিটি, প্রকৃতির অতীত একটি ভাব, হচ্ছে শিল্প বিকাশের মূল কারণ। দুটি ভাব, একটি হচ্ছে আমার আপনার চেনা জগতের ভেতর থেকে একটা ছবি আসছে, আর একটা হচ্ছে আমার আপনার চেতনার চেনা জগৎ থেকে একটা ছবি আসছে। অনেক সময় অ্যাবস্ট্রাক্ট আর্ট এই কারণে আমরা বুঝতে পারি না। আমাদের মনের যদি উন্নততর সংস্করণ না থাকে তাহলে আমরা বুঝতে পারি না। আমাদের যে একজন পশ্চিমবঙ্গে একজন বিখ্যাত শিল্পী আছেন, তিনি ঝপাঝপ এঁকে ফেলেন। তাঁরও আর্ট এরকম অ্যাবস্ট্রাক্ট আর্ট, কিছুতেই আমরা বুঝতে পারি না। পূজনীয় সহিতানন্দজিকে তিনি একটি গণেশ এঁকে দিয়েছিলেন। অনেকক্ষণ ধরে সহিতানন্দজি বোঝার চেষ্টা করছেন এটা কোন দিক থেকে গণেশ। একটা পান পাতার মুখ আছে, তার মধ্যে থেকে বেরিয়ে আছে একটা সুর আছে, সেইটা হচ্ছে গণেশ। এখন রাজ্যের তিনি প্রধান, তিনি এঁকে দিয়েছেন। সহিতানন্দজি জিজ্ঞেস করছেন আমাদেরকে, আচ্ছা বল দেখি গণেশটা ঠিক কোনখানে আছে। তারপর অনেক দিন দেখা টাকার পরে আমরা বললাম যে অংশটুকু লাল আঁকা আছে ওইটাই বোধহয় গণেশ হবে মহারাজ। আদতে একটা পান পাতা, তার ভেতরে ওই লাল টাল দিয়ে আঁকা। সহিতানন্দজি অনেকক্ষণ ধরে দেখে আমাদের বললেন, কোনখানটা গণেশ আমাকে একটু বুঝিয়ে বল দেখি। আমরা বলতে পারলাম না। মাসখানেক পর একদিন ওনার ঘরে গিয়ে দেখছি ছবিটা আর নেই। তার মানে কেন ছবিটা সরালেন কেন? অমন সুন্দর একটা আর্ট, এরকম জিনিস পাওয়া তো কঠিন। তো উনি বললেন, আমার ক্যালেন্ডার রাখার জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না, ওই অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আমার কোনো কাজ হবে না। পরে অন্য একটি ঘরে সেটি স্থান হয়েছিল। আমরা বললাম, কালে এই ঘরটিকে লোকে ভাববে, দেখো কি সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট। এইরকম মনের যে আমাদের এদেশের যে শিল্প, সেটা হচ্ছে মনের উন্নততর অবস্থাকে প্রকাশ করে, আর ওখানে বিদেশের হচ্ছে আর্টটাকেই প্রকাশ করছে। আমাদের এই মনের উন্নততর অবস্থাকে প্রকাশ করে বলে আমরা তখনই শিল্পে ছবির মর্যাদা বুঝতে পারি, আমাদের যখন জীবনের মানোন্নয়ন হয়, না হলে খুব একটা কিছু হতে পারে না। তিনি বলছেন, এইরূপে দুই বিভিন্ন উদ্দেশ্য ধরে শিল্পচর্চার অগ্রসর হলেও ফল উভয় শ্রেণীর প্রায় একই দাঁড়িয়েছে। উভয় নিজ নিজভাবে শিল্পোন্নতি করছে। ওসব দেশে এক একটা ছবি দেখে আপনার সত্যিকার প্রাকৃতিক দৃশ্য বলে ভ্রম হবে। এদেশের সম্বন্ধেও তেমনি। পুরাকালে স্থাপত্যবিদ্যার যখন খুব বিকাশ হয়েছিল, তখন এক একটা মূর্তি দেখলে আপনাকে এই জড় প্রকৃতির রাজ্য ভুলিয়ে একটা নতুন ভাবরাজ্যে নিয়ে ফেলবে।
ওদেশে যখন যেমন আগেকার মতো ছবি হয় না, এদেশেও তেমনি নূতন নূতন ভাববিকাশ কল্পে ভাস্কর গণার চেষ্টা করে না। এই দেখুন না আপনার আর্ট স্কুলের ছবিগুলি, যেন কোনো এক্সপ্রেশন বা ভাব বিকাশ নেই। আপনারা হিন্দুদের নিত্যধেয় মূর্তিগুলিতে প্রাচীন ভাবের উদ্দীপক বহিঃপ্রকাশ দিয়ে আঁকবার চেষ্টা করলে ভালো হয়। বহু জায়গায় অপূর্ব সুন্দর সুন্দর মূর্তি দেখেছি। দক্ষিণ ভারতে এক জায়গায় মাদুরাই থেকে যাওয়ার পথে একটা জায়গায় আমরা থেমেছিলাম, একটা জায়গায় থামা হয়েছিল খাবার জন্য। তা সেইখানে একটি ছোট্ট মন্দির আছে, মাদুরাইতে নয়, ভুল হলো, এটা হচ্ছে কোয়েম্বাটুর থেকে আমরা সালেম স্টেশনের দিকে, কোয়েম্বাটুর থেকে কোয়েম্বাটুর স্টেশনের দিকে আসছি, পথে একটি মন্দির পড়লো। সেই মন্দিরটি দেখার জন্য আমরা খাবো বলে নেমেছি, খেয়ে সেই মন্দিরটি দেখে স্টেশনে চলে আসবো। সেই মন্দিরটি অদ্ভুত একটি জিনিস দেখতে পারলাম। কত বছর আগে আঁকা একটা ছবি। আমরা সাধারণত দেওয়ালে ছবি আঁকি, আমরা এই সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে ছাদে আঁকা ছবির কথা বলি, এখানেও ছাদে ছবি আঁকা, 3Dতে ইয়েকে আঁকা, শিবকে আঁকা রয়েছে, ন্যাচারাল কালার দিয়ে আঁকা রয়েছে। আপনি যেদিক দিয়ে যত মন্দিরের ভেতরে ঢুকতে যাবেন, প্রত্যেকটি মন্দিরের ছবি যেখান দিয়ে আপনি দেখুন, মনে হবে শিব ঠাকুর আপনার দিকেই তাকিয়ে আছেন, অন্য কোনো দিকে তাকিয়ে নেই। ছোট্ট একটি মন্দির, ব্রাহ্মণেরা ঢুকতে দিত না শিবের মন্দিরে, গোপালকদের, এই গয়লাদের, তারা ঢুকতে দিত না। গয়লাদের মনে খুব দুঃখ হলো, শিব কি শুধু ব্রাহ্মণদের? অতএব তারা তাদের মতো করে শিব মন্দির প্রস্তুত করলো। এবং যেহেতু গয়লাদের মন্দির, প্রচুর গরুর মূর্তি আছে, গরু মানে কাউ, গরুর নয়, সে গরুর মূর্তি আছে। সেই মূর্তিগুলো এত সুন্দর, আপনি দূর থেকে দেখলে মনে হবে সত্যি সত্যি মন্দিরের দেওয়ালে গরুগুলো উঠে গেছে। কাছে গেলে দেখবেন একবারে নিখুঁত, এমনকি গরুর চোখ যেরকম হবে সেরকম, পাথর দিয়ে তৈরি অপূর্ব সুন্দর মূর্তি, সেগুলো আঁকা। শিব ঠাকুর একবারে খুব ছোট্ট, এবং একমাত্র ওই মন্দিরে, যেহেতু ওদের খুব দুঃখ হয়েছিল যে শিব মন্দিরে ঢুকতে দেয়নি, তাই ওই শিব মন্দিরে সারা দক্ষিণ ভারতে একমাত্র মন্দির দেখলাম যেখানে গর্ভ মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেয়া হয়। ওরা বললেন, হ্যাঁ নিশ্চয়ই যাবেন, ভেতরে যাবেন। এই শিব ঠাকুর সবার জন্য। দীর্ঘ ব্যবহারের ফলে শিব ঠাকুর খুব বড় নয়, আমাদের যোগীদের শিবের মন্দির যেরকম ঠিক ওই রকম দেখতে, কিন্তু মন্দিরটা দেখবার মতো ছোট্ট অপূর্ব সুন্দর মন্দির। আমাদের কোয়েম্বাটুর থেকে নিয়ে গেছিলেন, ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা সেই সব ছবি, অপূর্ব সুন্দর। কে করেছিল কেউ জানে না, কিন্তু অদ্ভুত সুন্দর, ভাস্কর্য দেখার মতো। শুধু গরুর মূর্তি বিভিন্ন জায়গায়, এই আনাচে কানাচে, মন্দিরে ঢুকলে দুপাশে, মন্দিরের দুপাশে, দেওয়ালেতে, পাঁচিলের ওপর, সর্বত্র শুধু গরু, কোথাও খেলছে, কোথাও এরকম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু অপূর্ব সুন্দর মন্দির। অনেক জায়গায় অনেক ভালো ভালো ভাস্কর্য দেখেছি, কিন্তু এরকমটি কখনো দেখিনি। কন্যাকুমারিকায় গেছিলাম, রাজা মহারাজ এত কন্যাকুমারিকা মূর্তির গল্প বলেছেন, এত পড়ে গিয়েছি, দীর্ঘ সময় লাইন দিয়ে যখন ভেতরে ঢুকলাম, খুব হতাশ হতে হলো। মায়ের মুখের ওপর একটা সাদা কি একটা পরানো রয়েছে, ঠোঁটে কি একটা লাল লাল রং দেওয়া হয়েছে, এখানে একটা হিরে লাগানো রয়েছে, চকমক করছে, আর কিচ্ছু দেখা গেল না। আমরা ভাবলুম রাজা মহারাজের এত বর্ণনা আছে কন্যাকুমারিকা সম্পর্কে, কই এ মূর্তি তো সেরকম নয়। খুব মন খারাপ নিয়ে ফেরত এলাম। পথে এক জায়গায় ওরকম একটি ছবি দেখলাম, রাজা মহারাজ যেরকম বর্ণনা করেছেন সেরকম ছবি দেখলাম। আমরা যখন ফিরছি তার আগেই একটা টিকিট কেটে নিয়ে এলাম মায়ের মহাস্নান দেখবো বলে। 4:30 সময় মন্দিরে গিয়ে উপস্থিত, বিশেষ একটা লোক নেই, আমরা খুব বেশি হলে 5-6 জন হব, আর রুদ্রের পুরোহিতরা যারা আছে। তেলের আলোতে টিমটিম করে জ্বলছে সে প্রদীপ, সারা মন্দির জুড়ে তার আলো, ঘরা ঘরা জল দিয়ে মাকে স্নান করানো হচ্ছে, আর একটু 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 করে সেই প্রলেপ সরিয়ে দেওয়া হচ্ছে। অপূর্ব সেই মূর্তি টান টান করে তাকিয়েছে আপনার দিকে, মনে হচ্ছে হেসে খিলখিল করে হাসছে, ছোট্ট বাচ্চা মেয়ে যেরকম অনর্থক অকারণে হাসে, মা যেন ঠিক সেই রকম অকারণে হাসছেন। আমরা খানিক বাদে অনুভব করলাম আমরা হাসছি মাকে দেখে,
অকারণে হাসি, সেটি সঞ্চারিত হচ্ছে আমাদের সকলের হৃদয়ের ভেতরে, সেই ভাবটি সঞ্চারিত হচ্ছে। আমরা যেন একটা নতুন জিনিসের দিকে তাকিয়ে আছি। অপূর্ব মাকে যে কি সুন্দর দেখাচ্ছে, কি বলবো। যখন সবটি ওপরের সেই কাপড় টাপড়গুলো সব সরিয়ে দিল, মূল গোষ্ঠী পাথরের মূর্তিটি দেখছি। দেখবার মতো রাজা মাছরুম বর্ণনা করেছেন, একটি হাত কোমরে দেওয়া আর আরেকটা হাতে জপমালায় তিনি জপ করছেন। ছোট্ট একটা জপমালা, সেইটায় তিনি জপ করছেন। অপূর্ব সুন্দর। এই আমাদের রামনাদের রাজার যে আছে, স্বামীজি যে বাড়িতে গিয়ে বিশ্রাম করেছিলেন, বর্তমানে রামনাথপুরম নতুন কেন্দ্র তৈরি হয়েছে। সেই রামনাথপুরমে একটি পুরনো অয়েল পেন্টিং আছে। দেবী কন্যাকুমারিকা তপস্যা করছেন, এক পায়ে দাঁড়িয়ে আছেন। তার সেই যেরকম ছেলেরা পরে ধুতি পরে, ওরকম করে শাড়িটা পরে, ওপরের গায়ের ওপর সেই চাদরের মতো এটা দেওয়া, বুকের কাছে তিনি জপমালা ধরে আছেন, আর সেই একটি পা তোলার আর একটি পা সেই হাঁটুর কাছে এরকম করে তোলা, একটি পা মেঝেতে রয়েছে, অপর একটি পা হাঁটুর কাছে দিয়ে তিনি তপস্যা করছেন। প্রবল হাওয়ায় তার মাথার চুলগুলো উড়ে যাচ্ছে। অসাধারণ একটি ছবি ওই রামনাথপুরমে আছে, একবারে জীবন্ত জাগ্রত মানুষের ছবি। সে ছবিটার বৈশিষ্ট্য হলো এই, ছবিটি দেখলে আপনার তপস্যা করবার ইচ্ছা জাগবে, ভগবানকে কিরম করে চাইতে হয় তার ইচ্ছাটা জাগবে। অন্য কার জেগেছিল জানি না, কিন্তু আমার এখনো পর্যন্ত যখনই মন খুব ডাউন হয়ে যায়, তখন আমি এই ছবিটার কথা ভাবি। কি তপস্যা, কি কৃচ্ছতা, কত ভালো হলে, ভগবানের প্রতি কত আকর্ষণ হলে সব কিছুকে উপেক্ষা করে এরকম একটি পায়ে দাঁড়িয়েছিলেন। আমার কাছে এই ছবিটা বিশেষ করে গেঁথে গেছিল, কারণ তার কয়েকদিন বাদেই আমি কন্যাকুমারিকার শিলায় গিয়ে পৌঁছলাম। আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম খুব একটা ভিড় ছিল না। ওখানকার পূজারী আমাকে নিয়ে গিয়ে দেখালেন মায়ের পায়ের ছাপ। কাঁচের ওপর দিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার মায়ের পায়ের ছাপ। বলছেন দীর্ঘ সময় এক পায়ে তিনি তপস্যা করার ফলে ওই পাথর গলে গিয়েছে এবং তার মধ্যে মায়ের পায়ের ছাপটি হয়েছে। আমার খালি সেই ছবিটির কথা মনে পড়েছিল আর ওই পাথরটির কথা মনে হচ্ছিল। আমরা যখন ওই মন্দিরে আমাদের একটু বসতে দিয়েছিল আধ ঘন্টা মতো, সবাই তো স্বামীজির ধ্যান কক্ষে গিয়ে বসে, আমাকে ওইখানে বসতে দিয়েছিল। আমার ভারী ভালো লেগেছিল, মন একেবারে শান্ত হয়ে গেল। শুধু চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যেন এই সেই ছাপ, মাও তপস্যা করছেন, সেই সমুদ্রের হাওয়ায় মায়ের চুল উঠছে, আর আমিও বসে মায়ের কোলের কাছে বসে আমিও তপস্যা করছি। আমারও মন ওই রকম একান্ত হয়ে যাবে। রণদাবাবু বলছেন, আপনার কথায় হৃদয়ে খুব উৎসাহ হয়, চেষ্টা করে দেখব আপনার মতো কাজ, আপনার কাজ কথা মতো কাজ করতে চেষ্টা করবে। স্বামীজি বলতে লাগলেন, এই মন করুন মা কালীর ছবি, এতে যুগপৎ ক্ষেমঙ্করী ও ভয়ঙ্করী মূর্তির সমাবেশ। এই ছবিগুলির কোনোখানিতে কিন্তু এই ভাবে, উভয় ভাবে ঠিক ঠিক এক্সপ্রেশন দেখা যায় না। তা দূরে থাক, একটি চিত্র ওই ভাব উভয় ভাবে ঠিক ঠিক বিকাশের চেষ্টা করুন নেই। আমি মা কালীর ভীমা মূর্তির কিছু আইডিয়া নিয়ে কালী দ্য মাদার এ নামে ইংরেজিতে একটা কবিতা লিপিবদ্ধ করতে চেষ্টা করেছি। আপনি এই ভাবটা একখানি ছবিতে এক্সপ্রেস করতে পারেন কি? স্বামীজির সেই বিখ্যাত কবিতা কালী দ্য মাদার, সেটা নিয়ে বলছেন। এই দুটো জিনিসেরই প্রকাশ আছে কালী দ্য মাদার কবিতায়। তার ভয়ঙ্করী রূপের প্রকাশ আছে, তিনি নাশকারিণী, আবার তিনি ক্ষেমঙ্করী, তিনি আমার রক্ষাকর্ত্রী, সেইটি প্রকাশ আছে। মায়ের হাসিটা সেই দিক থেকে খুব সুন্দর। মায়ের হাসিটা, জগন্মাতা মা কালীর হাসি যদি ভালো করে দেখেন, তিনি একটু অদ্ভুত হাসি হাসছেন। এই হাসিটা হচ্ছে প্রশ্রয়ের হাসি। ছোট ছেলে যখন খেলে বেড়ায়, এধার ওধার ঘুরে ঘুরে বেড়ায়, মা তার দিকে তাকিয়ে একটা হাসি হাসেন। সেই হাসিটা অদ্ভুত রকমের একটা প্রশ্রয়ের হাসি। সেই প্রশ্রয়ের হাসি, তার ক্ষেমঙ্করী রূপ, আবার তার ভয়ঙ্করী রূপটিও প্রকাশিত হয়েছে। রণদাবাবু বলছেন, কি ভাব! স্বামীজি শিষ্যের পানে তাকাইয়া তাহার এই কবিতাটির উপর হইতে আনিতে বলিলেন। শিষ্য লইয়া আসিলে স্বামীজি রণদাবাবুকে পড়িয়া শুনাইতে লাগিলেন, দ্য স্টার্স আর ব্লটেড আউট এটসেট্রা। স্বামীজি
ওই কবিতাটি পাঠের সময় শিষ্যের মনে হইতে লাগিল যেন মহাপ্রলয়ের সংহার মূর্তি তাহার কল্পনা সমক্ষে নৃত্য করিতেছে। রণদাবাবু কবিতাটি শুনিয়া কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া রইলেন। কিছুক্ষণ বাদে রণদাবাবু যখন যেন কল্পনা নয়নে চিত্রটি দেখিতে পাইয়া বাপ বলিয়া ভীত চকিত নয়নে স্বামীজির মুখপানে চাইলেন। স্বামীজি বললেন, কেমন, এই আইডিয়াটা চিত্রে প্রকাশ করতে পারবেন তো? রণদাবাবু বললেন, আচ্ছা, চেষ্টা করব, কিন্তু এই ভাবের কল্পনা করতেই যেন মাথা ঘুরে যায়। স্বামীজি বলছেন, ছবিখানি এঁকে আমাকে দেখাবেন, তারপরে আমি উহা সর্বাঙ্গ সম্পন্ন করতে যা যা দরকার তা আপনাকে বলে দেব। অতঃপর স্বামীজি রামকৃষ্ণ মিশনের শিলমোহর জন্য বিকশিত কমলদলযুক্ত হৃদয়ের মধ্যে হংস বিরাজিত সর্পবেষ্টিত যে ক্ষুদ্র ছবিটি করিয়াছিলেন তা নিয়ে রণদাবাবুকে দেখাইয়া তৎসম্বন্ধে নিজ মতামত প্রকাশ করতে লাগলেন। রণদাবাবু প্রথমে উহার মর্মগ্রহণে অসমর্থ হইয়া স্বামীজিকেই উহার অর্থ জিজ্ঞাসা করিলেন। স্বামীজি বুঝাইয়া দিতে লাগিলেন, চিত্রে তরঙ্গায়িত সলিল রাশি কর্মের, কমলগুলো ভক্তির এবং উদীয়মান সূর্যটি জ্ঞানের প্রকাশ, চিত্রগত সর্প পরিবেষ্টনটি যোগ বা জাগ্রত কুণ্ডলিনী শক্তির পরিচায়ক এবং চিত্র মধ্যস্থ হংস প্রতিকৃতিটির অর্থ পরমাত্মা। এর অর্থ জ্ঞান ও ভক্তি, জ্ঞান কর্ম, জ্ঞান ভক্তি ও যোগের সহিত সম্মিলিত হইলেই পরমাত্মাকে সন্দর্শন লাভ হয়। এটাই চিত্রের অর্থ। আপনার রামকৃষ্ণ মিশনের লোগোটি নিয়ে সবাই জানেন, এরকম সাপের ভেতরে একটা ছবি আছে, ছবিটার মধ্যে উত্তাল তরঙ্গরাজি, তার মধ্যে পদ্মফুল, উদীয়মান সূর্য এবং অপরটি হচ্ছে হাঁস বা পরমাত্মা। ওই সাপ হচ্ছে যোগের প্রতি কুণ্ডলিনী শক্তির প্রকাশ। কেন কুণ্ডলিনী শক্তি? শক্তিটি গুটিয়ে থাকে। আমাদের প্রত্যেকের ভেতরে শক্তি গুটিয়ে আছে। আমরা যখন প্রথম পড়াশোনা করি, একটা ছেলে যে কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, MA অবধি যাওয়ার ভেতরে তার শক্তিটি তার ভেতরে সুপ্ত থাকে। সে যেমন যেমন বড় হতে থাকে, যেমন যেমন তার পড়াশোনা হতে থাকে, একটু একটু করে খুলতে থাকে। আপনারা অনেকেই দেখেছেন প্লেন ছাতা দেখেছেন, আবার কোথাও 2-fold, কোথাও 3-fold ছাতা দেখেন। 3-fold ছাতা যখন খোলেন তখন ওই শিকের মাঝখান থেকে সেইটা খুলে যায়, তারপরে যখন একটু চাপ দেন তখন ওপর থেকে এটা খুলে যায়, সবটুকু খুলে গিয়ে একসঙ্গে বিরাট ছাতায় রূপান্তরিত হয়। আমার কাছে একটা এরকম 3-fold ছাতা আছে। টিপলে প্রথমে ওই ডাঁটিটা খোলে, তারপরে বাইরের অংশটা, তারপরে ভেতরের অংশটা, তারপরে ভেতরের অংশটা, সবটা যখন একসঙ্গে খুলে যায়, খুব বড় একটা জিনিস। ঠিক সেই রকম আমাদের ভেতরে অন্তর্নিহিত যে শক্তি, সেটি সর্পাকৃতি কুণ্ডলীকৃত হয়ে আছে। সেই কারণে আমাদের কুণ্ডলিনী শক্তিকে সাপের সঙ্গে তুলনা করেছে। সে ধীরে 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 একটা রূপ প্রকাশ পায়, এক জায়গায় গুটিয়ে থাকে, ধীরে ধীরে যখন সে খোলা পায় একটি একটি করে প্রকাশ পায়। পদ্মগুলো হচ্ছে আমাদের মনের বিভিন্ন অবস্থা, সেই পদ্মগুলোতে স্পর্শ করতে করতে যায়। এই যে লোগোতে যে পদ্ম ব্যবহার করা হয়েছে, এটি ভক্তির প্রতীক। কেন? ভক্তি পবিত্রতা, পদ্ম হচ্ছে পবিত্রতার প্রতীক। এখানে পদ্মকে পবিত্র ভক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। স্বামীজি যে সূর্যের কথা বলছেন সেটি হচ্ছে উদীয়মান সূর্য, যাকে জ্ঞানের কথা বলছেন। আপনারা যদি সকালবেলা সূর্যোদয় দেখেন তাহলে দেখবেন যে মুহূর্তে সূর্যোদয় হয়েছে, সঙ্গে সঙ্গে সারা পৃথিবী আলোকিত হয়েছে। হয়তো তীব্র আলো নেই, কিন্তু অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরিত হয়েছে। ঠিক সেই রকম জ্ঞান সূর্য আমাদের হৃদয়ের ভেতরে যখন উঠতে থাকে, তখন আমাদের হৃদয়ের ভেতরে অন্ধকার বা অজ্ঞান সম্পূর্ণভাবে বিদূরিত হয়ে থাকে, চলে যায়, সরে যায়। আর তার ভেতরে পরমাত্মা। কেন পরমাত্মাতে হংস ব্যবহার করা হয়েছে? কারণ হংস তিনি জলে আর দুধের মধ্যে থেকে কেবলমাত্র দুধটিকে গ্রহণ করে জলটিকে ফেলে দেন। পরমাত্মা আমাদের জীবনের সার বস্তুকে গ্রহণ করেন, অসার জিনিসটাকে ছেড়ে দেন।
আমাদের জীবনে যত চাকচিক্য থাকবে তত আমরা পরমাত্মা থেকে দূরে থাকব। চাকচিক্য থাকুক, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা যেন অসার চাকচিক্য না হয়, আমরা যেন অসার জিনিসের মধ্যে মত্ত হয়ে না থাকি। স্বামীজি তখনও এটা পূর্ণ করেননি, তাই শেষের অংশটি বলতে পারেননি। তিনটি শব্দ ওখানে লেখা আছে। এটি পরমহংস গায়ত্রী থেকে নেওয়া। সেখানে লেখা আছে, তন্ন হংস প্রচোদয়া। হংসস্বরূপ পরমাত্মাকে প্রার্থনা করছেন, আমার মনকে ঈশ্বরের উদ্দেশ্যে প্রকৃষ্ট রূপে চালিত করো। রণদাবাবু চিত্রটির এইরূপ অর্থ শুনিয়া নির্বাক হইয়া বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে বলিলেন, আপনার নিকটে কিছুকাল শিল্পকলা বিদ্যা শিখতে পারলে আমার বাস্তবিক উন্নতি হতে পারত। অতঃপর ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ মন্দির যেভাবে নির্মাণে করিতে তাহার ইচ্ছা, স্বামীজি তাহারই একটি চিত্র আনাইলেন। চিত্রখানি স্বামী বিজ্ঞানানন্দ স্বামীজির পরামর্শ মতো আঁকিয়াছিলেন। আপনারা যদি চান ছবিটা দেখতে পাবেন গিয়ে, আমাদের মিউজিয়ামে আছে, দুটো ছবি আছে। একটা বিজ্ঞানানন্দজি মহারাজের করা ছবি আছে, এবং পরবর্তীকালে মার্টিন বার্ন কোম্পানি যখন সেটি তৈরি করে, এক্সিকিউট করে, তখন তার স্ট্রাকচারাল প্ল্যান দিয়ে সেই ভাবটিকে দেওয়া আছে। স্বামীজি চেয়েছিলেন সবকটির সম্মেলন। আমাদের যে পুরনো যে মন্দির থাকে, মন্দিরের ভাবনা, তার তিনটি ভাগ আছে। একটা গোপুরম, গেট, একটা হচ্ছে প্রেয়ার হল, নাট মন্দিরম, আরেকটা হচ্ছে স্যাংটাম স্যাংটোরিয়াম, গর্ভমন্দির। আমাদের যে পুরাকালের যে মন্দির, সেগুলোতে সব এগুলো আলাদা আলাদা আছে। আমাদের কোনো মন্দিরই নেই, কেবল আমাদের যে মন্দিরটি আছে কামারপুকুরে, যে শ্রীরামকৃষ্ণ মন্দিরটি আছে, সেইখানে আপনারা এটি দেখতে পাবেন। গর্ভমন্দির আলাদা, নাটমন্দির আলাদা, এবং গেট বা গোপুরম সেটা সম্পূর্ণ আলাদা। আমরা বলতে কোনো দোষ নেই। আমাদের এইখানে আমাদের যে অমরকানন যে মন্দিরটি আছে, রামহরিপুরের উপকেন্দ্র, আমার আগে যিনি অধ্যক্ষ ছিলেন তিনি জুড়ে দিয়েছেন মন্দিরটা, কিন্তু এই মন্দিরটা ওইভাবে তৈরি হয়েছিল। এই মন্দিরটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি রামকৃষ্ণ মিশনের একমাত্র মন্দির, যে মন্দির স্বয়ং মহাত্মা গান্ধী উদ্বোধন করেছিলেন 1925 সালে। শ্রীরামকৃষ্ণ মন্দির মহাত্মা গান্ধীর দ্বারা উদ্বোধিত হয়। আমি বেশ বছর দশক আগে এসেও দেখেছি মন্দিরটা তিনটি ভাগ আছে, গর্ভমন্দির আলাদা, নাটমন্দির আলাদা, এবং গেট গোপুরম তিনটে আলাদা। এখন গর্ভমন্দির আর নাটমন্দিরকে জুড়ে দেওয়া হয়েছে, সেই কারণেই ভাবটা নেই। এই ভাবই মঠ মন্দিরটি নির্মাণে প্রাচ্য ও পাশ্চাত্যের যাবতীয় শিল্পকলার একত্র সমাবেশ করা হয়েছে। পৃথিবী ঘুরে গৃহশিল্প সম্বন্ধে যত সব আইডিয়া নিয়ে এসেছি, তার সবগুলি এই মন্দির নির্মাণে বিকাশ করবার চেষ্টা করব। বহু সংখ্যক জড়িত স্তম্ভের উপর একটি প্রকাণ্ড নাট মন্দির তৈরি হবে। তার দেওয়ালে শত সহস্র প্রফুল্ল কমল ফুটে থাকবে। হাজার লোকে যাতে একত্র বসে ধ্যান জপ করতে পারে। নাট মন্দিরটি এমন বড় করে নির্মাণ করতে হবে। এমন বড় করে নির্মাণ করা যায়নি। আমাদের মন্দিরে খুব বেশি হলে একসঙ্গে 200 লোক বসতে পারে। আর শ্রীরামকৃষ্ণ মন্দিরটি, নাট মন্দিরটি এমনভাবে একত্র গড়ে তোলা হবে যে দূর থেকে দেখলে ওঙ্কার ধারণা হবে এটা হয়। মন্দির মধ্যে একটি রাজহংসের উপর ঠাকুরের মূর্তি থাকবে। দোরে দুদিকে দুটো ছবি এইভাবে থাকবে, একটি সিংহ ও মেষ বন্ধুভাবে উভয়ের গা চাটাচাটি করছে, অর্থাৎ মহাশক্তি ও মহানম্রতা যেন প্রেমে একত্রে সম্মিলিত হয়েছে। মনে এইসব ভাব, এইসব আইডিয়া রয়েছে। এখন জীবন কুলয়েতে কাজে পরিণত করে যাব, নতুবা ভাবি জেনারেশন বংশীয়দের এগুলি ক্রমে কাজে পরিণত করতে তো পারবে। আমার মনে হয় ঠাকুর এসেছিলেন দেশের সকল প্রকার বিদ্যা ও ভাবের ভেতরে প্রাণ সঞ্চার করতে। সেজন্য ধর্ম, কর্ম, বিদ্যা, জ্ঞান, ভক্তি সমস্তই যাতে এই মঠকেন্দ্রের থেকে জগতে ছড়িয়ে পড়ে, এমনভাবে ঠাকুরের এই মঠটি গড়ে তুলতে হবে। এ বিষয়ে আপনারা আমার সহায় হন। রণদাবাবু এবং উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারীগণ
স্বামীজির কথাগুলি শুনিয়া অবাক হইয়া বসিয়া রইলেন। যাহার মহৎ উদার মন সকল বিষয়ে সকল প্রকারে মহান ভাবরাশির অদৃষ্ট পূর্ব ক্রীড়াভূমি ছিল, সেই স্বামীজির মহত্বের কথা ভাবিয়া সকলে একটি অব্যক্ত ভাবে পূর্ণ হইয়া স্তব্ধ হইয়া রইলেন। অল্পক্ষণ পরে স্বামী বিবেকানন্দ আবার বললেন, আপনি শিল্পবিদ্যার যথার্থ আলোচনা করেন বলেই আজ এই সম্বন্ধে এত চর্চা হচ্ছে। শিল্প সম্বন্ধে এতকাল আলোচনা করে আপনি এই বিষয়ে যা কিছু সার ও সর্বোচ্চ ভাব পেয়েছেন তাই এখন আমায় বলুন। রণদাবাবু বলছেন, মহাশয়, আমি আপনাকে নতুন কথা কি শোনাবো? আপনি ওই বিষয়ে আজ আমার চোখ ফুটিয়ে দিলেন। শিল্প সম্বন্ধে এমন জ্ঞানগর্ভ কথা এই জীবনে আর কখনো শুনিনি। আশীর্বাদ করুন, আপনার নিকট যেসব ভাব পেলাম তা যেন কাজে পরিণত করতে পারি। অতঃপর স্বামীজি আসন হইতে উঠিয়া ময়দানে ইতস্তত বেড়াইতে লাগিয়া শিষ্যকে বললেন, ছেলেটি খুব তেজস্বী। শিষ্য বললেন, মহাশয়, আপনার কথা শুনিয়া তিনি অবাক হইয়া গিয়েছেন। স্বামীজি শিষ্যের কথার কোনো উত্তর না দিয়ে মনে মনে গুনগুন করিয়া ঠাকুরের একটি গান গাইতেছেন, পরম ধনুষে পরম পরশমণি ইত্যাদি। কিছুক্ষণ ঐরূপ বেড়াইবার পর স্বামী মুগ্ধ হইয়া শিষ্য সঙ্গে উপরে নিজের ঘরে প্রবেশ করিলেন এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পুস্তকের শিল্প সম্বন্ধী অধ্যায়টি কিছুক্ষণ পাঠ করিলেন। পাঠ সাঙ্গ হইলে পূর্ববঙ্গের কথা ও উচ্চারণে ঢং অনুকরণ করিয়া শিষ্যের সঙ্গে সাধারণভাবে ঠাট্টা তামাশা করতে লাগলেন। এই দুটো ছবি কেন স্বামী শিষ্য পড়া দরকার? স্বামী বিবেকানন্দ ব্যক্তি স্বামী বিবেকানন্দকে জানাটা ভীষণ জরুরি। কারণ ব্যক্তি স্বামী বিবেকানন্দকে যদি আমরা জানতে না পারি তাহলে কিছুতেই স্বামীজির এই ছবিটা আমরা করতে পারবো না। এতক্ষণ ধরে আপনারা দেখুন স্বামী বিবেকানন্দ রণদাবাবুর সঙ্গে উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব, তার সঙ্গে শিল্প সংস্কৃতি বিষয় কি গভীর আলোচনা করছিলেন। আলোচনা শেষ হতে আবার নেমে এসছেন তার সাধারণ ভূমিতে। বাঙালির সঙ্গে তার বাঙাল ভাষায় গল্প করছেন, আড্ডা মারছেন, যেন এই যে এতক্ষণ ধরে হচ্ছিল এগুলো কোনোই কিছুই নয়, যেন তিনি আর বালকের মতোই আচরণ করছেন। স্বামীজির এই যে দুটো ছবি, এই যে ধ্যানী স্বামী বিবেকানন্দ এবং সাধারণ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের চরিত্রের নানা শেডস, নানা দিক যদি দেখতে না পারি, ব্যক্তি স্বামী বিবেকানন্দকে কখনোই আমরা ভালোবাসতে পারবো না। এবং ব্যক্তি স্বামী বিবেকানন্দকে আমরা যত গভীরভাবে ভালোবাসতে পারবো ততই আমাদের জীবনে স্বামী বিবেকানন্দের ছাপ গভীর থেকে গভীরতরভাবে পড়বে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্রে লোকানাম वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।